ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকা ও চট্টগ্রামে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। গত 2 দিনের তুলনায় চাপ ছিল বেশি, কাউন্টারে ধীর গতিতে ক্ষোভ। ষাটতম যে সিরিয়াল, এখানে আমি সিরিয়াল ছিল 60 পর্যন্ত আসছে, এখন আমার বলতে সিট নাই। 9টা থেকে না দিয়ে তারা যদি 6টা থেকে দিত, তাহলে হাজার হাজার লোক যন্ত্রণা থেকে মুক্তি রেহাই পাত। টিকিট কাটার যদি এই সহজলভ্য বিষয়টাকে যদি আমরা আরো সহজলভ্য করতে পারি, এই যে ভোগান্তি দেখছেন এটা অনেকাংশে দূর করা যায়। কালোবাজারি রোধে সিসি ক্যামেরায় টিকিট বিক্রি কার্যক্রম তদারকি, নিরাপত্তায় রেলওয়ে পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প। পুরো স্টেশন 32টি সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে। স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি এবং আরএনবির অস্থায়ী ক্যাম্প রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি পারমিতা হেম এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদকে সামনে রেখে রাজধানীর ফাঁকা বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে 9 জন গ্রেফতার। ছুটিতে ঢাকাবাসীর নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত 27 জনের পরিবারে এখন শুধুই আহাজারি। গ্রেপ্তারকৃত 8 জনের রিমান্ড শুনানি কাল পাঠানো হয়েছে কারাগারে। কয়েক দফা ফল ঘোষণার পর এখনো লক্ষাধিক শিক্ষার্থী দেশের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। শিগগিরই সব সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। ভারতীয় সিরিয়ালের নামে বিদেশি পোশাকের আধিপত্য এবারও দেশের ঈদ বাজারে। উৎসব পার্বণে দেশি পোশাককে প্রাধান্য দেওয়ার তাগিদ। এবং সিরিজ পরাজয় এড়াতে কাল ভুল সূত্রে নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লড়বে টাইগাররা। বিরূপ আবহাওয়া ও প্রথম ম্যাচে পরাজয়ের কারণে ভিড় ছিল না টিকিট প্রত্যাশীদের। তৃতীয় দিনের মতো রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেয়া হয় ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট। আজ দেয়া হয় 15 জুলাইয়ের টিকিট। তবে গত 2 দিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের চাপ আজ ছিল একটু বেশি। এ সময় ধীর গতিতে টিকিট দেয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে পরিদর্শনে এসে টিকিট প্রক্রিয়া আরও আধুনিক করার আশ্বাস দেন রেলের মহাপরিচালক। তৃতীয় দিনের মতো শনিবার সকাল 9টায় শুরু হয় রেলের আগাম টিকিট বিক্রি। তবে লাইনে এগিয়ে থাকতে শুক্রবার সন্ধ্যা থেকেই স্টেশনে আসেন অনেকে। একটি টিকিটের জন্য সারা রাত জেগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তারা। মাত্র 4টা টিকিটের অপেক্ষায় আমার পরিবারকে নিয়ে যাবো আর কি গ্রামে। তো দেখি কি হয় আর কি। মা বাবা আছে, শ্বশুর বাড়িতে শুধু শাশুড়ি আছে, শাশুড়ির কাছে যাচ্ছি। কাঙ্ক্ষিত টিকিট পেয়ে ঈদের আনন্দে পরিবারের সান্নিধ্যের প্রত্যাশায় যেন সব কষ্ট উধাও। বাবা মার সাথে ঈদ করবো, বাড়িতে যাবো, টিকিট পাওয়ার পর অনেক ভালো লাগতেছে। টিকিটটা হাতে পেয়ে সব কষ্টগুলো এখন মনে হইতেছে যে কষ্টগুলো আমি পাইছি। যদিও অভিযোগেরও কমতি ছিল না টিকিট প্রত্যাশীদের। 9টা থেকে না দিয়ে তারা যদি 6টা থেকে দিত, তাহলে হাজার হাজার লোক এই যন্ত্রণা থেকে মুক্তি রেহাই পাত। সময়ে যদি এরা একটু এগিয়ে নিয়ে এসে 6টা বা 7টায় করতো, তাহলে এত মানুষ এখানে ভিড় করতো না। আর টিকিট বিক্রির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে এ প্রক্রিয়া আরো আধুনিক করার কথা জানালেন রেল মন্ত্রণালয়ের সচিব। আর যাত্রী সেবার মান বাড়ানোর আশ্বাস দিলেন রেলের মহাপরিচালক। আমাদের যে সীমিত সম্পদ আছে, সীমিত সংখ্যক যে টিকিট আছে, সেই টিকিটগুলো সম্মানিত যাত্রীরা সাধারণ যাতে পায় তা আমরা নিশ্চিত করছি এবং তাদের সবাই খুশি। এ পর্যন্ত কোনো অভিযোগ বা অনুযোগ পাওয়া যায়নি। এই টিকিটিং এর আসলে বিকল্প নয়। আপনি বাড়িতে বসে আপনার নিজের কম্পিউটার দিয়ে, আপনার মোবাইল দিয়ে টিকিট কাটার যদি এই সহজলভ্য বিষয়টাকে যদি আমরা আরো সহজলভ্য করতে পারি, আরো সহজ করতে পারি, তাহলে এই যেই বড় লাইন দেখছেন, এই যে ভোগান্তি দেখছেন, এটা অনেকাংশে দূর করা যায়। টিকিট প্রত্যাশীদের নিরাপত্তা আর কালোবাজারি ঠেকাতে র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে কমলাপুরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে দীর্ঘ অপেক্ষার পর ট্রেনের অগ্রিম টিকিট না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। সেই সঙ্গে কাউন্টারে ধীরগতি, কালোবাজারি সহ নানা অভিযোগ তুলেছেন কেউ কেউ। টিকিটের তুলনায় আগ্রহী মানুষের সংখ্যা বেশি হওয়ায় ঘণ্টা দেড়েকের মধ্যে বিক্রি হয়ে যায় কয়েকটি ট্রেনের টিকিট। আর এতে ক্ষুব্ধ হন যাত্রীরা। রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চাঁদপুরের 4টি রুটের 9টি ট্রেনের 4000 অগ্রিম টিকিট বিক্রি করা হয় চট্টগ্রাম স্টেশন থেকে। কমলদের রিপোর্ট।
শনিবার সকাল 9টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলো যাত্রীরা লাইনে দাঁড়ায় আগের দিন দুপুর 2টা থেকে প্রায় 20 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে কাঙ্ক্ষিত টিকিটের জন্য। এর মধ্যে স্টেশন চত্বরে তাদের সারতে হয়েছে ইফতার এবং সেহরি, এমনকি রাতে ঘুমাতে হয়েছে স্টেশনের মেঝেতে। আর টিকিট হাতে পেয়ে ভুলে গেছেন আগের সব কষ্ট। নামাজের পরে দিছে, এখন টিকিট পাই আনন্দ খুব আছে। 4টে দিকে দাঁড়াইছি, সারা রাত এখানে ছিলাম, এখন টিকিটটা পেয়ে খুব আনন্দিত হয়েছে। কালকে জুম্মন নামাজের পর থেকে এখানে এসে লাইনে দাঁড়াইছি, খুবই খুশি টিকিট পেয়ে। যারা টিকিট পেয়েছেন তারা খুশিতে উচ্ছ্বসিত, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যারা টিকিট পাননি তাদের ক্ষোভের শেষ নেই। কারণ 10:30টার মধ্যে শেষ হয়েছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের অগ্রিম টিকিট। 60তম যে সিরিয়াল, এখানে আমি সিরিয়াল ছিল 60 পর্যন্ত আসছে, এখন আমার বলতো সিট নাই, সিট সব বুকিং হয়ে গেছে। গতকালকে আমরা এখানে ইফতারি করছি, এখনো পর্যন্ত আমরা টিকিট পাই নাই। দেখেন না কি অবস্থা, কি ধীরে ধীরে চলতেছে। ভোরে আসি, ভোরাতে। এক্ষেত্রে রেলওয়ে কর্মকর্তারা দাবি করছেন সুষ্ঠুভাবে টিকিট বিক্রি সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। সে সাথে কালোবাজারি ঠেকাতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুরো স্টেশন 32টি সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে। স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জিআরপি এবং আরএনবির অস্থায়ী ক্যাম্প রয়েছে। পাশাপাশি সাধারণ পোশাকধারী গোয়েন্দা সংস্থার লোকজন মনিটরিং করছেন। জিআরপি, র্যাব, আরএনবির আমরা যৌথভাবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যেন এটি শূন্যের কোটায় থাকে। গত 9 জুলাই থেকে শুরু হয়েছে ঈদের যাত্রার এই অগ্রিম টিকিট বিক্রি। আগামী 13 জুলাই পর্যন্ত তা চলবে। আর এদিন দেওয়া হবে 17 জুলাই যাত্রার অগ্রিম টিকিট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাসা বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তুরাগ থানা এলাকার দিয়াবাড়ি থেকে 9 ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, ঈদের ছুটিতে চুরি ডাকাতি বেড়ে যাওয়ার বিষয়টি মাথায় রেখে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছেন তারা। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঈদকে সামনে রেখে সব ধরনের চাঁদাবাজি বন্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। খান মোহাম্মদ জুমালের রিপোর্ট। ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি চক্র। এমন খবরের ভিত্তিতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের একটি দল। এরই ধারাবাহিকতায় তুরাগ থানার দিয়াবাড়ি থেকে আটক করা হয় আন্তজেলা ডাকাত দলের প্রধান ইব্রাহিম সহ 9 জনকে। গোয়েন্দা কর্মকর্তা জানান, এই চক্রটি মূলত ঢাকার আশপাশের জেলা এবং ঢাকা মেট্রোপলিটনের সীমানা এলাকার বিভিন্ন বাসায় ডাকাতির কথা স্বীকার করেছে। এছাড়া এক প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তা জানান, ঈদের সময় চুরি ডাকাতি বেড়ে যায়। অতীতের এমন অভিজ্ঞতা থেকে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছেন তারা। ঈদকালীন ঢাকা শহর শূন্য হয়ে যায় অনেকটা, তো ওই সময় যে বাড়িঘর, দোকানপাট, অফিস আদালত সবই ফাঁকা হয়ে যায়, ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তো সেগুলোর জন্য আমরা আমাদের যে নিরাপত্তা ছক সেটি আমরা পরিকল্পনা করছি। তো এটি আমরা বাস্তবায়ন করব মূলত ঈদের 1 দিন বা 2 দিন আগের থেকে। এদিকে রাজধানীর বিভিন্ন মার্কেটে নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে নামে বেনামে চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সে যেই হোক, মানে আমাদের দলের হোক এবং অন্য প্রভাবশালী লোক হোক, সমাজের বিত্তবান লোক হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। যেই চাঁদাবাজি করে তাকে শাস্তি পেতেই হবে। ক্রেতারাও আসছে, নির্বিঘ্নে আসছে, কোনো ধরনের তারা নিরাপত্তাহীনতায় ভুগছে না। এবং এখানকার আমি জিজ্ঞাসা করলাম, যারা নাকি বিক্রি করে যাচ্ছেন, দোকান মালিক, তারাও যে রাস্তায় যাচ্ছেন, রাস্তায় বাড়ি ফিরছেন 2:30 3টার সময়, সেখানেও তারা কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন না। তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে দেশবাসী যেন রোজা পালন ও ঈদ উদযাপন করতে পারে, সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কয়েক দফা ফল ঘোষণার পরও লক্ষাধিক শিক্ষার্থী এখনো দেশের কোনো কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পায়নি। এদিকে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করতে গিয়ে শিক্ষার্থীদের বিড়ম্বনায় ফেলার দায়ে সচিব ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কোনো কলেজেই ভর্তি হতে না পারা শিক্ষার্থীর সংখ্যা আরও কম বলে দাবি শিক্ষা সচিবের। শিগগিরই সব সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। মুজাহিদ শুভর রিপোর্ট। সামনে ঈদ, খুশির আগমনী বার্তা তাই চারদিকে। তবে সেই আনন্দ প্রাণ ছয়নি রাব্বির। জিপিএ 5 পেয়েও এখন পর্যন্ত কোনো কলেজ ভাগ্যে না জোটায় সব আনন্দই নিরস এই ভর্তিচ্ছু শিক্ষার্থীর। জিপিএ 5 পেয়ে এখন পর্যন্ত কোনো কলেজে চান্স হয়নি।
এটা স্বপ্নে ভাবতে পারতেছি না। আদৌ কি কোনো কলেজে আমার ভর্তি হবে সেটা নিয়ে আমি এখন অনিশ্চিত। কয়েক দফা ফলাফল ঘোষণার পরও দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা বোর্ডের আঙিনায় আনাগোনা কমেনি শিক্ষার্থী ও অভিভাবকদের। ভর্তি প্রক্রিয়ায় নতুন পদ্ধতি এতটা বিপাকে ফেলবে ভাবেনি কেউই। আমি A+ পেয়েছি, কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে আমার নাম আসেনি, এমনকি সেকেন্ড মেরিট লিস্টে আমার নাম আসেনি। তো এখন পরে কি আসবে নাকি আসবে না তাও আমি বুঝতে পারছি না। এসএসসি পরীক্ষার রেজাল্টটা নিয়ে আমি যত না টেনশনে ছিলাম, এখন কলেজ ভর্তি নিয়ে আমার তার থেকে আরো বেশি টেনশনে পড়তে হইতেছে। GPA 5 পাওয়া এখন পর্যন্ত ঢাকাতে যে ফার্স্ট ইয়ার একটা তো আসে নাই, দ্বিতীয় লিস্টে পর্যন্ত। অনলাইন পদ্ধতি চালু করে নতুন জটিলতা সৃষ্টির অভিযোগ তুলে শিক্ষা সচিব ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান এই প্রবীণ শিক্ষাবিদের। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব দুজনেরই দায়িত্ব নিয়ে পদত্যাগ করা দরকার। এর থেকে কিন্তু আমরা ইতিহাসের ভালো শিক্ষাটি পেলাম না। আমি প্রযুক্তি বাদ দিয়ে সনাতন পদ্ধতিতে যাবার পক্ষপাতী। তবে এখন পর্যন্ত ফলাফলে কোনো কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কম বলে দাবি শিক্ষা সচিবের। 53,000 বাকি ছিল, কিন্তু কেউ কেউ হয়তো ভর্তি হননি, যারা চান্স পেয়েছেন সেখানে আরো 10,000 হতে পারে। তাহলে এই তৃতীয় দফাতে আমরা এখন প্রায় 60,000-এর পেয়েছি দরখাস্ত আজকে পর্যন্ত। 57,000 একটু আগে দেখলাম। কেন 57,000? তার কারণ ওই যে 53,000 বাকি ছিল, এর সাথে আরো নতুন 1 লাখ আদৌ কোনো দরখাস্ত করেনি, সুতরাং তারা এসে দরখাস্ত করেছে। তবে শিগগিরই শতভাগ সমস্যা সমাধান হবে বলে আশ্বাস শিক্ষা সচিবের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তৃতীয় মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটি। শনিবার বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়। তৃতীয় তালিকা স্থান পাওয়া শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়াই 12 থেকে 14 জুলাইয়ের মধ্যে ভর্তি হতে পারবেন। নতুন তালিকায় স্থান পেয়েছেন 1,08,639 জন শিক্ষার্থী। অনলাইন আবেদন প্রক্রিয়ায় কারিগরি জটিলতার মধ্যে নির্ধারিত সময়ের 3 দিন পর গত 28 জুন প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। তবে দ্বিতীয় দফা তালিকা প্রকাশের পরও বাদ পড়েন অনেক শিক্ষার্থী। এ প্রেক্ষিতে তৃতীয় দফা মেধা তালিকা প্রকাশ করা হলো। রাত 11টার সময় আরো থাকছে। চট্টগ্রামের বীরসরাই ট্র্যাজেডি পার করল শোকের 4 বছর। নানা কর্মসূচিতে নিহতদের স্মরণ করলেন স্বজনরা। গণভবনে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতারের আগে পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে 71-এর মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গণভবনে আত্মীয় স্বজনদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত 27 জনের পরিবারে এখন শুধুই আহাজারি। এদিকে ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি থানার 2 নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে কারখানা মালিক শামীম তালুকদার সহ গ্রেফতার 8 জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হোসেন আলীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত ময়মনসিংহের থানাঘাটের খুদেজা আক্তারের অনার্স পড়ুয়া মেয়ে মিতু আক্তার লাবণীর মাহারানুর কষ্টটা একটু বেশি। অন্যের বাড়িতে কাজ করে মেয়ের লেখাপড়া করানো মায়ের স্বপ্ন ছিল মেয়ে একদিন চাকরি করে সংসারের অভাব দূর করবে। একই এলাকার কৃষ্ণা মিয়া 2 দিন আগে মেয়ের জন্য আনা নুপুর, ঝুমকা ও পুতুল হাতে নিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন। স্ত্রী ও শাশুড়ির সঙ্গে তার ছোট্ট মেয়ে লামিয়াও মারা গেছে পদদলিত হয়ে। এখন তাদের পড়ার কেউ নাই, কিনলে কেন না কিনলে কি এসব কি করবো এখন? আমাদের দেখার মতো কেউ নাই। আমার মাই ছিল আমাদের পরিবারের প্রধান, তিনি কাজ করে আমাদের পরিবারের 6 জন সদস্যের ভরণ পোষণ করতো। ওর মামি লাগে এলাকাবাসী, মানে আমার বাসার পাশে সবসময় আসা যাওয়া সবসময় করতেছে। পরে কলকাতা আমাদের বিরাট খারাপ লাগলো। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যারা সাহায্য সহযোগিতা করেন তাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা সঠিক ব্যবস্থাপনায় এবং সঠিক কর্তৃপক্ষকে অবহিত করে আপনারা এই কর্মকাণ্ডটুকু করবেন, যাতে করে সাধারণ নিরীহ অসহায় মানুষের প্রাণ না যায়। এদিকে এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শনিবার সকালে কোতোয়ালি মডেল থানার 2 নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। জাকাতদাতা শামীম তালুকদার সহ গ্রেপ্তারকৃত 8 জনকে 7 দিন করে রিমান্ড আবেদন করে আদালতে নেওয়া হলে রোববার শুনানির দিন ধার্য করে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। ওই ফাঁড়ির ইনচার্জ যিনি
তিনি এই ইনফরমেশন রাখতে পারেন নাই, আমাদেরকে জানাতে পারেন নাই। সেই জন্য কর্তব্যে অবহেলার জন্য তার বিরুদ্ধে প্রাথমিকভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে। ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডের নোরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাসায় শুক্রবার ভোরে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নারী শিশুসহ 27 জন নিহত হয়, আহত হয় প্রায় অর্ধশত। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে পুলিশের অনুমতি না নিয়ে জাকাত দিতে গিয়ে কোনো দুর্ঘটনা বা প্রাণনাশের ঘটনা ঘটলে এর জন্য জাকাতদাতাকে দায়ী করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর পল্টনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আমাদের কাছে যথাযথভাবে আবেদন করলে আমরা তাকে শুধু অনুমতি দেব না, পাশাপাশি আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করব। কিন্তু কেউ যদি আমাদের জ্ঞাত বহির্ভূতভাবে জাকাত দেওয়ার নামে সমাবেশ করে দুর্ঘটনা ঘটায়, তাহলে অবশ্যই সেটি বেআইনি কাজ হবে এবং এজন্য কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব তাদের এবং এই অপরাধের জন্য অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে। দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তার বাবা সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়েছেন। সেই রক্তের উত্তরসূরি হিসেবে তার রক্ত কখনো বেইমানি করবে না। বিকেলে রাজধানী বেলি রোডে অফিসার্স ক্লাবে এক ইফতার পার্টিতে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাবার মতোই তিনি সততার সাথে রাজনীতি করেন, কোনো লাভের জন্য রাজনীতি করেন না। আমি আপনার কোনো লাভের আশায় রাজনীতি করি। আমার পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, তিনি মৃত্যুবরণ করলেন কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেন। আমার পিতাও সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছেন, তার নেতার জন্য তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেন না। এটাই হলো আমার রক্ত। বিএনপিকে ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তারা ইফতারে প্রতিনিয়ত মিথ্যাচার করে চলেছে, যা আওয়ামী লীগ কখনোই করে না। শনিবার বিকেলে সাভারের হেমায়েতপুরে স্থানীয় সুধী সমাজ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি কথা বলেন। অনেকেই সংসদে মিথ্যা কথা বলেন, রাজনৈতিক বক্তব্য রাখেন। আমরা এটা পছন্দ করি না, আমার নেত্রীও এটা পছন্দ করে না, আমরা এটা পছন্দ করি না। সংসদে মিথ্যা কথা বলা, রাজনৈতিক বক্তব্য রাখা ইফতারের মাহফিলের পূর্বে, এটার আমরা ঘোর বিরোধী। যার ফলে দেখবেন আমাদের প্রিয় নেত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যতগুলো ইফতার মাহফিলের আয়োজন করেছেন সেখানে কোনো বক্তব্য রাখেন না, কেবলমাত্র দোয়া করা হয় এবং তিনি সবার সাথে কুশল বিনিময় করে ইফতার মাহফিলে সামিল হন, ইফতারে সামিল হন। এটাই হচ্ছে আমাদের নীতি, এটাই আমরা বিশ্বাস করি। ওই রকম মিথ্যাচার করা, ওই নীতিতে আমরা বিশ্বাস করি। আমরা যাতে আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ যাতে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যমায়ের দেশ হয়, আর 2041 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করব আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের সকল অর্জনগুলো, যে অর্জনগুলো আমরা করেছি প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সে অর্জনগুলোকে আমরা ধরে রাখবো, আমরা এগিয়ে যাব। গত 3 মাসে পেট্রোল বোমা হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা এমন বক্তব্যের প্রতিবাদে এ দাবি করা হয়। যে অভিযোগটি প্রধানমন্ত্রী, শাসক দল, আওয়ামী লীগ সভানেত্রী করছেন বা তার দলের লোকেরা করছেন, এই ধরনের কোন অভিযোগের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের নেতাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের পার্টি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ দানের কোনো প্রশ্নই ওঠে না, উনি এই ধরনের কোনো ঘটনার সাথে উনি মোটেও জড়িত নন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অভিযোগের প্রেক্ষিতে একটি আন্তর্জাতিক তদন্ত দাবি করছে। এবারও দেশের ঈদবাজারে ভারতীয় সিরিয়ালের নামে নানা পোশাকের আধিপত্য। কিরণমালা, গোপী, রাশি, কটকটি এমন নানান নামে মেয়েদের পোশাকগুলো দেদারসে বিক্রি হচ্ছে বিভিন্ন মার্কেটে। দেশীয় পোশাককে দূরে ঠেলে এসব কিনতে হুমড়ি খেয়ে পড়ছে নতুন প্রজন্ম। কবি, শিল্পী, সমাজবিজ্ঞানীরা বলছেন, উৎসব পার্বণে পোশাক কেনার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত দেশীয় সংস্কৃতিকেই।
সাইফুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। কিরণমালা সম্প্রতি ভারতীয় একটি চ্যানেলের ধারাবাহিক নাটকের নাম। রাক্ষস আর নানা কাল্পনিক গল্পে ভরা এই সিরিয়াল যেন অমৃতের মতো গেলেন অনেকেই, বিশেষ করে মেয়েরা। তবে টেলিভিশনের পর্দা থেকে কিরণমালা এবার ঢুকে পড়েছে দেশের ঈদ বাজারে। তাই কিরণমালা সহ সব পোশাকে ছেয়ে গেছে প্রায় সব মার্কেট। প্রতিবেশী দেশ থেকে আমদানি করা এসব পোশাক হাজার হাজার টাকা দিয়ে কিনতেও তাই এতটুকু দ্বিধা নেই ক্রেতাদের মাঝে। স্টার জলসা আমি কিরণমালা একটা নাটক দেখছি, তো ওটার ভিতরে ড্রেসটা পছন্দ হয়েছে, এটা কিনতে আসছি। আমি স্টার প্লাস যে গোপে একটা সিরিয়াল দেখছি, ওখানে গোপীর ছোট্ট মেয়ে এটা পরে, তাই এখন থেকে কিনছি। সারা, তারপরে আপনার কুটকুটি, এই ধরনের অনেক ধরনের ফরক আছে। সিরিয়ালগুলোতে এক একটা ড্রেস বের করে, ওই অনুযায়ী মার্কেটে ছাড়া হয়। যদিও ঈদের মতো বড় উৎসবগুলোতে কেবল তারা বিদেশি পোশাক কিনছেন বলে দাবি ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন ঈদ বাজারে মেয়েদের যত পোশাক বিক্রি হয় তার ৮০% ভারতীয়। ইন্ডিয়ান প্রোডাক্টটা নিলে হয় কি ফ্যাশনেবল, মানে একটু ঘুমঘাম বেশি, আর পরলেও ভালো লাগে, আর ফিটিং টিটিং সুন্দর হয় আর কি। এই মার্কেটে 80% ইন্ডিয়ান ড্রেস চলে, আর 20% এর মতো আপনার লোকাল ড্রেস চলে। এদিকে ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নামকরণে এসব পোশাক থেকে দেশের তরুণ সমাজকে বাঁচাতে হলে সবার আগে নিজ ঘরেই সচেতনতা তৈরি করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। এই আকার সংস্কৃতির দ্বারা আমাদের পুরো বাংলাদেশের মানুষ কিন্তু খুব প্রভাবিত। সেই সাথে তাদের যে চাকচিক্য আছে, বাহ্যিক চাকচিক্য, ওটার দ্বারা মানুষ খুবই প্রভাবিত হয়। আমাদের যে ট্র্যাডিশন আছে মনের মধ্যে, ট্র্যাডিশনাল ভ্যালুজ ডিজাইন সম্পর্কে, সেগুলো ঘুরে ফিরে কিন্তু আমরা চর্চা খুব কম করি। এন্টারপ্রাইজ কিংবা যেসব প্রতিষ্ঠান রয়েছে এসব করেন, তাদেরও উচিত একটু প্রমোট করা। প্রতি বছরই দেশের ঈদের বাজারে ভারতীয় পোশাকের আধিপত্য আর সমাজের প্রভাব নিয়ে নানা মহলে বেশ আলোচনা সমালোচনা হয়, হয়তো পরের বছরগুলোতেও হবে। কেননা দায়িত্বশীল পর্যায় থেকে আজ পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। তাই বিশ্লেষকরা বলছেন বিদেশি পোশাক বিক্রিতে কোনো সমস্যা নেই, কিন্তু এই পোশাকের মাধ্যমে দেশে যে অদ্ভুত সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার নেতিবাচক দীর্ঘমেয়াদী প্রভাব অনিবার্য। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির ৪ বছর আজ। এ উপলক্ষে স্থানীয় আবু তোরাব হাই স্কুল মাঠে নিহত শিক্ষার্থীদের স্মরণে পালন করা হয় শোকাবহ নানা অনুষ্ঠান। বেলা 11:30টার দিকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিহত শিক্ষার্থীদের স্মরণে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের স্মৃতিফলকে ফুল দেন। এরপর একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ। দুপুরে বের করা হয় শোক র্যালি। 2011 সালের এই দিনে মিরসরাই স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে ট্রাকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয় 44 স্কুল ছাত্র। সেদিনই ছেলের মৃত্যু শোকে মারা যান এক বাবা। চীনের ঝেজিয়াং প্রদেশের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন চ্যানহম। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 173 কিলোমিটার। আঘাত হানার পর গতিপথ পরিবর্তন করে এটি এখন দক্ষিণ দিকে সাংহাই শহরের দিকে ধেয়ে যাচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এড়াতে উপকূলীয় অঞ্চলের প্রায় 10 লাখ মানুষকে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার পূর্ব উপকূলীয় অঞ্চলে বাতাসের বেগ ঘন্টায় 187 কিলোমিটার রেকর্ড করা হয়। চ্যানহমের তাণ্ডবে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে দেশটির প্রায় 400 ফ্লাইট বাতিল করা হয়েছে এবং 29,000 মাছ ধরার নৌকাকে বন্দর ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়টি গত সপ্তাহের শুরুতে ফিলিপিন্স, জাপান ও তাইওয়ানে আঘাত হানে এবং এর ফলে ফিলিপিন্সে 5 জন মারা যায়। চীনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি 1949 সালের পর সবচেয়ে শক্তিশালী টাইফুন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। অতিথিদের সামনে সিরিজ জয়ের হাতছানি আর স্বাগতিকদের সামনে সিরিজ বাঁচানোর লড়াই, এমনই ভিন্ন সমীকরণ নিয়ে রোববার 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মিরপুরে 2 দলের ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। গেল দুটি হোম সিরিজের দাপুটে খেলা বাংলাদেশ এই সিরিজের শুরু থেকেই ছন্দে নেই। বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যর্থতা ভাবিয়ে তুলেছে।
যে কারণে সিরিজ হারের শঙ্কায় পড়েছে টাইগাররা। যদিও এদিন মিরপুরে প্রস্তুতি মহড়ায় সাকিব রিয়াদরা ব্যাটিং অনুশীলন করেননি। আভাস পাওয়া গেছে এই ম্যাচে একাধিক পরিবর্তন আসবে বাংলাদেশের সেরা একাদশে। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের জায়গায় 2 সিরিজ পর জাতীয় দলে ফিরতে পারেন এনামুল বিজয়। এছাড়াও জুবায়ের লিখনের জায়গায় আসতে পারেন আরাফাত সানি। অন্যদিকে এ পর্যন্ত 15 বারের সাক্ষাতে একবার বাংলাদেশের কাছে হেরেছে হাশিম আমলার দল। সেই অনুপ্রেরণার সাথে বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় প্রোটিয়ারা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের আগ্রহ কমে গেছে। সকাল থেকে টিকিট বিক্রি নির্ধারিত ব্যাংকের সামনে দর্শকদের তেমন কোনো ভিড় দেখা যায়নি। যারা টিকিট কিনতে ব্যাংকে এসেছেন সবাই নিজের চাহিদা মতো টিকিট পেয়েছেন। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় ওয়ানডেতে বিসিবি অন্য ম্যাচ থেকে বেশি টিকিট সরবরাহ করেছে। এদিকে টিকিট নিয়ে আগ্রহ কম থাকার জন্য দর্শকরা বৃষ্টি ও খারাপ আবহাওয়াকে দায়ী করেন। তবে যারা টিকিট নিতে আসেন তাদের প্রত্যাশা আগামী ম্যাচে ঘুরে দাঁড়াবে টিম বাংলাদেশ। এর আগেও আমি খেলা দেখতে এসেছিলাম, টিকিট কেনার জন্য আসছিলাম, তখন লাইনটা ছিল অনেক বলে যেটা বলার মতো না, এবং শেষ পর্যন্ত আমি টিকিটটাও পাইছিলাম না, ঠিক আছে। কিন্তু আজকে এসে দেখলাম যে লাইনটা অনেক ছোট। যেহেতু বাংলাদেশ মানে লাস্ট পরপর 3টা ম্যাচে খারাপ খেলছে, এই জন্যই হয়তো মানুষ আসতেছে না। বাংলাদেশে খেলার কারণেই তো অবশ্যই লোকজন কম, আর ভিড় না থাকার কারণে আমার একটা জিনিস ভালো হলো, আমি টিকিট পেলাম। আজকে বাংলাদেশের খেলার টিকিটের লাইনটা না দেখার কারণ হলো ফার্স্ট অফ অল বাংলাদেশের পারফরমেন্স আগের তুলনায় অনেক খারাপ হয়ে গেছে, যেটা কনফিডেন্স লেভেলটা আসলে ওভার কনফিডেন্সের রূপ নিছিল। রাত 11টার সময়ের এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকা ও চট্টগ্রামে যাত্রীদের দীর্ঘ লাইন। গত 2 দিনের তুলনায় চাপ ছিল বেশি, কাউন্টারে ধীর গতিতে ক্ষোভ। ঈদকে সামনে রেখে রাজধানীর ফাঁকা বাসা বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে 9 জন গ্রেপ্তার। ছুটিতে ঢাকাবাসীর নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত 27 জনের পরিবারে এখন শুধুই আহাজারি। গ্রেপ্তারকৃত 8 জনের রিমান্ড শুনানি কাল পাঠানো হয়েছে কারাগারে। কয়েক দফা ফল ঘোষণার পর এখনো লক্ষাধিক শিক্ষার্থী দেশের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। শিগগিরই সব সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। এবং সিরিজ পরাজয় এড়াতে কাল ভুল সূত্রে নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লড়বে টাইগাররা। বিরূপ আবহাওয়া প্রথম ম্যাচে পরাজয়ের কারণে ভিড় ছিল না টিকিট প্রত্যাশীদের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।